বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে বর্ডার অ্যান্ড শেডিং নিয়ে আমরা আলোচনা করছিলাম। এগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। কাটবো কিভাবে? এখান থেকে ইনসার্টে এসে রিমুভ হেডার, রিমুভ ফুটার, রিমুভ হেডার করে দিচ্ছি। এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার ফরম্যাটিং করলাম। বর্ডারটাকে যদি এখন বাদ দিতে চাই, জাস্ট এখান থেকে পেজ বর্ডারটা এসে নান করে দিলাম, কাজ শেষ। ওকে, এরপরে আছে কি লেআউট। লেআউটের শুরুতেই আছে মার্জিন। দেখেন আমাদের পেজ, আমি যখন কোনো কিছু লেখা আমি শুরু করতেছি, তখন শুরু হচ্ছে কোথা থেকে? এই যে এইখান থেকে একটা বড় অংশ কিন্তু উপর থেকে একটা গ্যাপ আছে, আবার বামেও একটা অংশ গ্যাপ আছে। তাহলে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কেন? আচ্ছা, আমি একটু কিছু ডামি টেক্সট নিয়ে আসি লরেম এপসন থেকে, কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি। দেখেন ডান পাশেও কিন্তু একটা জায়গা খালি আছে। ওকে, ডান পাশেও একটা জায়গা খালি, উপরে একটা জায়গা খালি, বামে একটা জায়গা খালি। এটা হচ্ছে কি আমার মার্জিন। এখন এই মার্জিনটা যদি এখান থেকে প্রিসেট থেকে অটোমেটিক চেঞ্জ করতে চান, যে টপ, বটম, লেফট, রাইট, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমি সোজাসুজি এখান থেকে কাস্টম মার্জিনে চলে যাচ্ছি। দেখেন এখানে টপে আপনি কতটুকুন মার্জিন দিবেন, বটমে কতটুকুন মার্জিন দিবেন, লেফটে কতটুকুন মার্জিন দিবেন, রাইটে কতটুকুন মার্জিন দিবেন, আপনি সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ টপে 0.5 দিলাম, বটম 0.5 দিলাম, লেফটে দিলাম 1.2, 1.3। তাহলে আপনার ওই অনুসারে কিন্তু ডানে বামে মার্জিন গুলো বসে যাবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে চারপাশে 1 থাকবে। এখান থেকে কাস্টম মার্জিনে চলে আসি। এখান থেকে যদি আপনার ল্যান্ডস্কেপে যদি কিছু লেখার দরকার পড়ে, বিশেষ করে আমরা যদি টুলেট লিখি, তাই না? ধরেন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখান থেকে মনে করেন আমরা বিশেষ করে যে বিজ্ঞাপনগুলো দেখি, টুলেট, তাই না? টুলেট, এই সমস্ত বিজ্ঞাপনগুলো কিন্তু পোর্ট্রেট আকারে থাকে না, থাকে কি আড়াআড়ি আকারে। তাহলে কিভাবে যাব? লেআউট থেকে মার্জিন, কাস্টম মার্জিনে চলে আসলাম। এখান থেকে আমি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন অলরেডি কিন্তু ল্যান্ডস্কেপ মোডে চলে আসলো। এখন এটাকে আরো বড় করতে পারবো। নিচে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। জাস্ট নিচের লাইনে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে তারপরে কাজ করবেন। তাহলে এই হচ্ছে মার্জিন। এরপরে আপনার পরবর্তীতে কি আছে, এটাকে কেটে দিচ্ছি। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দেখলাম। আছে আপনার ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পেজের সাইজ, আমাদের নর্মাল সাইজটা হচ্ছে A4 সাইজ, কিন্তু এখানে লেটার সিলেক্ট করা থাকে, আপনি A4 করে নেবেন। এরপরে এখান থেকে মোর পেপার সাইজ, আমরা মূলত দুইটা পেপার সাইজ ব্যবহার করি, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে লিগ্যাল। A4 পেপার সাইজটা হচ্ছে আপনার 8.27 বাই 11.69 ইঞ্চি। আর একটা পেপার সাইজ দরকার পড়ে লিগ্যালের সাইজ হচ্ছে আপনার 8.5 বাই 14 ইঞ্চি। এই দুইটা সাইজ আমাদের দরকার পড়ে। আর একটা সাইজ নিয়ে আমরা কাজ করি, যেটা হচ্ছে দলিল, যে স্টাম্প গুলো যে আমরা প্রিন্ট করি, সেগুলোর জন্য হচ্ছে 8.5 বাই 13 ইঞ্চি। এটা হচ্ছে আপনার দলিল প্রিন্টের জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। এরকম আপনি কাস্টম সাইজ আপনি করে নিতে পারবেন। আমি মনে করেন এখান থেকে A4 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এখন দেখেন এইখানে কিন্তু এই যে আপনার যদি আমরা একটু, এইখানে একটা রুলার দেখা যাচ্ছে, আপনার যদি এখানে রুলার না থাকে, ভিউতে এসে এখানে এই রুলারের টিক দিয়ে রুলারটাকে নিয়ে আসতে পারবেন। আমরা দ্রুত কাজ করার জন্য কি করি, জাস্ট এই রুলারের উপরে ডাবল ক্লিক করলেই এটা পেজ সেটআপটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে পেপার, এখান থেকে পেপার সাইজ দিতে পারবেন। এই হচ্ছে মার্জিন, এখান থেকে মার্জিন এবং ল্যান্ডস্কেপ পোর্ট্রেটটাকে ঠিক করতে পারবেন।
এখানে একটা গাটার আছে। গাটার হচ্ছে কিরকম, মনে করেন আমরা যখন বই বানাই তো বইয়ের একটা সেলাই আছে না, তো সেলাইয়ের জন্য তো একটা জায়গা দখল করবে। তো সেখানে আপনি সেলাইয়ের জন্য কতটুকুন জায়গা রাখবেন, সাপোজ 0.1 ইঞ্চি রাখলাম। এখন সেলাইটা কি দুই জায়গায় হয়, আমরা যখন বইগুলো কিনি তখন কি অনেক সময় উপরেও আপনার সেলাই থাকে, আবার লেফটেও থাকে। সো আপনি লেফট অথবা টপে আপনি দিয়ে দিতে পারবেন যে গাটার পজিশনটা কত থাকবে। তাহলে কি হবে, আপনার লেফটে জায়গা নেবে কতটুকুন, এই 1 ইঞ্চি, তারপরে গাটার পজিশন 0.1, তার মানে 1.1 ইঞ্চি হচ্ছে লেফটে এখন আমার মার্জিন আছে। আহ এই হচ্ছে আমার পেজ সেটআপের অংশটুকুন। পরবর্তীতে কে আছে, কলাম। আচ্ছা, কলামটা কি, আপনি যদি দুইটা কলামে এখান থেকে পেজটাকে দুইটা কলামে ভাগ করতে চান, এখান থেকে জাস্ট 2 কলাম দিয়ে দিলেন, এখানে দুইটা কলাম চলে আসলো। এখন দেখেন ডান পাশের কলামে আপনি যখন এখানে লেখা শেষ করবেন, কন্ট্রোল পেস্ট করে চলে আসি, যখন আমি শেষ করে আসলাম, শেষ করে কিন্তু নিচের পেজে আসে না, আসছে কোথায়, ডান পাশের কলামে। এই যে ডান পাশের কলামে চলে আসলো। এরকম আপনি দুইটা তিনটা কলাম দিতে পারবেন। আবার এই কলামগুলোকে যদি আপনি ছোট করতে চান, দেখেন সবগুলো কিন্তু সমানভাবে ছোট হচ্ছে। 2 দিয়ে দিলাম, আবার আপনি এখান থেকে 1ও করতে পারবেন, 2 দিলাম। এখান থেকে দেখেন মোর কলামসে যদি আসি, তাহলে কলামের অপশন আমি পাবো, যেখান থেকে আপনার যে কয়টা কলাম লাগবে আপনি সেই কয়টা কলাম এখান থেকে নিয়ে নিতে পারবেন। ধরেন আমি দুইটা দিলাম, লাইন বিটুইন। লাইন বিটুইন দিলে কি হবে, দুইটা কলামের মাঝে, এই কলামের মাঝে একটা লাইন চলে আসবে। আবার এখানে কি আছে দেখেন, যে ইকুয়াল কলাম ওয়াইড, অর্থাৎ কলাম ওয়াইডটা ইকুয়াল থাকবে। আমি ধরেন সেইটা চাচ্ছি না, এটাকে বাদ দিয়ে দেই, ওকে দিলাম, যে কলাম ওয়াইডটা আমি আমার ইচ্ছা মতো দেবো, তাহলে এইটাকে দিলাম। এইখান থেকেও চেঞ্জ করা যায়, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিলাম, মনে করেন প্রথমটার ওয়াইড, স্পেসিং কতটুকুন থাকবে এগুলো এখানে দেওয়া আছে। সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, কোনো কারণে এখান থেকে যাচ্ছে না, কিন্তু যাওয়া উচিত ছিল। যাই হোক, এখান থেকে প্রত্যেকটার ওয়াইড, প্রথম কলামের ওয়াইড আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি। পরবর্তীটা হচ্ছে কি, ও আচ্ছা, এখানে যতটুকুন আছে অতটুকুন এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি, ভিতরের স্পেসিংটা ওখান থেকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে 1 ইঞ্চি, এটা হচ্ছে 4 সামথিং একটা অপশন চলে আসছে, 4 কত, 4 এবং ভিতরের স্পেসিংটা কত থাকবে, দুইটা কলামের মাঝের স্পেসিংটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন। আর এখান থেকে মার্জিনটাকে আমি 1 করে দিচ্ছি। লাইন বিটুইন গেল। তো এই হচ্ছে মূলত কলাম, আর ইকুয়াল কলাম ওয়াইড দিলে তো আপনার ইকুয়াল হবে আর কি, দুইটার কলাম ওয়াইড সেম। আলাদা আলাদা কলাম ওয়াইড আর দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। কলাম স্ট্যান্ডার্ড হচ্ছে ভিতরে 0.5 দিলেই, এর বেশি আর দেওয়ার দরকার পড়ে না। এই হচ্ছে কলাম, দেখেন কেটে দিলাম। এখন আমার মনে করেন এই প্রথম কলামে আমার এতটুকুনি লেখা থাকবে। এখন এই অবস্থায় যদি আমি ডান পাশের কলামে কিছু লিখতে চাই, আমি কিন্তু লিখতে পারবো না। সো আমি কি করতে হবে, এখান থেকে ব্রেক করতে হবে, অর্থাৎ আমি এইখানে যেতে চাচ্ছি, তো নিচের অংশটুকুনে কিছু না লিখেই আমি এখানে যেতে চাচ্ছি। তাহলে কি করবেন, এখান থেকে ব্রেক করবেন। কি ব্রেক, কলাম ব্রেক। কলাম ব্রেক করলে এখানে আপনি চলে আসলেন। এখন ধরেন এই অবস্থায় আপনার লেখা শেষ, এখন আপনি নতুন একটা পেজ চাচ্ছেন, কি করবেন, এখান থেকে পেজ ব্রেকে চলে আসলেন, দেখেন নতুন পেজ চলে আসছে, তাই না। এটা হচ্ছে আপনার কলাম ব্রেক, পেজ ব্রেক। আবার যদি এখান থেকে কলাম ব্রেক দিই, আবার এখানে চলে আসলো। আচ্ছা, আবার এখান থেকে পেজ ব্রেক দিতে পারি। এই পেজ ব্রেকের কাজটাই কিন্তু আমরা কন্ট্রোল এন্টার দিলে এই পেজ ব্রেকটাই মূলত হয়, অর্থাৎ পেজ ব্রেকের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এন্টার। এখানে লাইন নাম্বার দেওয়া যায়, এই লাইন নাম্বার গুলো নন স্ট্যান্ডার্ড কাজ, এগুলো আমরা দেব না। ওকে, তাহলে
লেআউট, এরপরে কে আছে স্পেসিং এর, এখানে তো আরেকটা অপশন আছে, এখানে চলে আসি 1। আচ্ছা দেখেন এখানে ইনডেন্টেশন, আমরা যদি এখানে একটা 3টা প্যারাগ্রাফ করলাম, দেখেন আমি যদি এখানে একটু লিখি, একটা মনে করেন একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, টু দা প্রিন্সিপাল, সাপোজ মনে করেন এবি ইউনিভার্সিটি বরিশাল সাপোজ, আচ্ছা দিয়ে দিলাম। এখন এইখানের লেখাগুলো, এই লাইনগুলো যেরকম কাছাকাছি আছে, এগুলো কিন্তু এরকম কাছাকাছি নাই। আচ্ছা এইটা কিন্তু লাইন স্পেসিং যদি আপনি 1 দিয়ে দেন এখান থেকে, এই যে 1, তাহলেও কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ কি? এখন হচ্ছে সেই কারণটা আমরা দেখব। কারণ হচ্ছে দেখেন এই যে প্যারাগ্রাফগুলোর ভিতরেও কিন্তু একটা স্পেস আছে। কারণ কি? এগুলোর এক একটা প্যারাগ্রাফের পরে এই যে আফটারে 8 পিটি দেওয়া আছে, আমরা এটাকে 0 করে দেব। 0 করে দিলে এই স্পেসটা আর থাকবে না। এইখানেও দেখেন এই যে 8 পিটি বিফোর আফটারে যদি কোনো থাকে তাহলে এটাকে 0 করে দেবো। অর্থাৎ বিফোর এবং আফটার আমরা 0 নিয়ে কাজ করব। অল সিলেক্ট করে একসাথেও আপনি সেম কাজটাকে করতে পারেন। এখন দেখেন ভিতরের স্পেসটাকে আপনার দিতে হলে জাস্ট এন্টার দিয়ে আপনি দিয়ে দিলেন। এরকম এখন কিন্তু লাইনগুলো কাছাকাছি চলে আসছে। এরপরে হচ্ছে সিলেকশন পেইন। আচ্ছা সিলেকশন পেইনটা মূলত আলোচনা করা হয় নাই, শেপের সাথে আলোচনা করা উচিত ছিল। সিলেকশন পেইনটা আমি একটু ওপেন করি, তারপরে হচ্ছে আমরা একটু দেখতেছি। ধরেন শেপের সাথে আরো বেশ কিছু অপশন আছে। ধরেন এখান থেকে আমি একটা শেপের কালার দিলাম, এইটাকে মনে করেন দিলাম রেড কালার, আর একটা শেপ করলাম, ধরেন এখানে শেপ করলাম, ধরেন এটা গ্রিন কালার, আর একটা শেপ করি এটা ব্লু কালারের। আচ্ছা এখন এইখানে দেখেন যে 3টা শেপ এখানে আছে, তাই না? এখন যদি আমি নিচের শেপটাকে আমি যদি ধরতে চাই, এই যে দেখেন এটা হচ্ছে নিচের, তাই না? আমার অনেকগুলো শেপ হয়ে গেলে তখন দেখা গেছে যে শেপগুলো আমার ধরতে অনেক কষ্ট হবে। তখন আপনি চাইলে এখান থেকেও এই শেপগুলোকে একটা একটা ধরতে পারেন। এই যে এখান থেকে যদি চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাবে। এখন দেখেন আপনি যদি এখান থেকে এইটাকে ধরে আপনি উপরে দিয়ে দেন, রেডটাকে উপরে দিয়ে দিলাম, রেডটাকে টপে দেখা যাচ্ছে। এখন নিচে আছে কোনটা? নিচে আছে গ্রিনটা। সো এই গ্রিনটাকে ধরে যদি আমি এখান থেকে উপরে দিয়ে দিই, দেখেন গ্রিনটা উপরে চলে আসছে। যেইটাকে আপনি এখানে যেই সিকোয়েন্সটা মেনটেন করবেন সেই সিকোয়েন্স অনুসারে উপরে নিচে দেখাবে। আপনি ফরম্যাট থেকে সাপোজ এই যে এইখান থেকে দেখেন আমি আছি এইটা এইখানে, আমি যদি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড, আমি যদি এখানে ব্যাকে পাঠাই, দেখেন একটা শেপ নিচে চলে আসলো। আবার যদি সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠাই একদম ব্যাকে চলে আসছে, তাই না? এখান থেকে দেখতে পারেন। আবার যদি ব্রিং ফরওয়ার্ড দেই, এক এক শিফট এক সেকশন এক লেভেল উপরে আসলো, আবার ব্রিং ফরওয়ার্ড আবার উপরে চলে আসলো। এরকম করে এই সিলেকশন পেইনের মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারবেন। অনেক সময় দেখবেন আমাদের যখন ত্রিভুজগুলো করব এই সিলেকশন পেইনগুলো কন্ট্রোল ধরে ধরে আমাদের সিলেক্টই করতে পারতেছি না, তখন কি করবেন? সিলেকশন পেইনটাকে ওপেন করে কন্ট্রোল ধরে ধরে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সিলেকশন পেইন থেকে। এই যে চলে আসলো। আবার এখান থেকে আপনি গ্রুপ করে নিতে পারেন, এই যে গ্রুপ করে দিলাম, তখন যে কোনো একটা মুভ করলেই সবগুলো একসাথে মুভ হয়ে যাবে, সবগুলো মিলে একটা গ্রুপ করে রাখতে পারবো। ওকে, এই হচ্ছে সিলেকশন পেইন। তো লেআউটের আপাতত এতটুকুন পর্যন্তই। তো পরবর্তী অপশনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।